আজকে আমাদের হাতে হুম এমন একটা বার্তা আছে যা একাধারে চিন্তার খোরাক যোগায় আবার বেশ অস্বস্তিতেও ফেলে দেয়। হুম। বার্তাটি পাঠিয়েছেন আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের প্রধান হজরত মির্জা মসরুর আহমদ। এটা পাঠানো হয়েছিল আন্তর্জাতিক আহমদিয়া মুসলিম আইনজীবী সমিতির একটা সিম্পোজিয়ামের জন্য। হ্যাঁ, আর সিম্পোজিয়ামের থিমটাই ছিল খুব শক্তিশালী। ইন্টারন্যাশনাল ল অন ট্রায়াল, জাস্টিস ইন আ ডিভাইডেড ওয়ার্ল্ড। মানে আন্তর্জাতিক আইন কাঠগড়ায় বিভক্ত বিশ্বে ন্যায় বিচার। শিরোনামটা শুনলেই বোঝা যায় আলোচনাটা কতটা গভীরে যাওয়ার কথা। একদম। আর এই বার্তাটা মানে শুধু আইনজীবীদের জন্য লেখা হলেও আমার মনে হয় যে কোনো মানুষ আজকের বিশ্বের পরিস্থিতি নিয়ে একটুও ভাবে, তার জন্য এটা জরুরি। এটা যেন পুরো গ্লোবাল সিস্টেমের একটা হেলথ চেক আপ। ঠিক তাই। তো চলুন এর গভীরে ঢোকা যাক। আমরা বোঝার চেষ্টা করব এই বার্তায় ঠিক কী সংকট তুলে ধরা হয়েছে, কেন বলা হচ্ছে যে ন্যায় বিচার নিজেই আজ কাঠগড়ায়, আর আর এর থেকে বেরোনোর পথটাই বাকি। বার্তার শুরুটাই কিন্তু বেশ একটা ঝাঁকুনি দেওয়ার মতো। হুম। বলা হচ্ছে, আমরা এমন এক সময়ে বাস করছি যখন আইন আর ন্যায় বিচারের ওপর থেকেই মানুষের আস্থা উঠে যাচ্ছে। আর এর একটা জ্বলজ্বন্ত উদাহরণ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের একটা কথা তুলে আনা হয়েছে। আচ্ছা। তিনি নাকি বলেছেন তার আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই। ভাবা যায়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নেতা যখন এই কথা বলেন তখন সেটার প্রভাব তো মারাত্মক। হ্যাঁ, এই মন্তব্যটা শুনতে অবাক লাগলেও বার্তাটা কিন্তু বলছে এটা এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা গভীর সমস্যার লক্ষণ। মানে এটা একটা ট্রেন্ডের অংশ। ঠিক, যখনই কোনো আন্তর্জাতিক চুক্তি বা আইন শক্তিশালী দেশগুলোর স্বার্থের মানে সংকীর্ণ স্বার্থের বিরুদ্ধে যায়, তারা হয় সেটাকে পাশ কাটিয়ে যায়, নয়তো পুরোপুরি বাতিল করে দেয়। তো প্রশ্নটা হলো, অভিভাবকরাই যদি নিয়ম ভাঙে তাহলে বাকিরা নিয়ম মানবে কেন? ন্যায় বিচারের ভিত্তিটাই তো নড়ে যায়, তাই না? একদম। তাহলে একদিকে শক্তিশালী দেশগুলো আইন মানছে না, কিন্তু যারা এই আইন রক্ষা করার দায়িত্বে আছেন, মানে আইনজীবীরা, তাদের দিকে যখন বার্তাটি তাকাচ্ছে, সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে যে অনেক আইনজীবীর কাছেই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে টাকা, খ্যাতি বা ক্যারিয়ার, ন্যায় বিচার প্রতিষ্ঠা নয়। এটা একটা বেশ বড় অভিযোগ। গুরুতর অভিযোগ। গুরুতর। কিন্তু এর পাশেই বার্তাটি একটা আদর্শের কথাও বলছে, যা আলোচনাটাকে একপেশে হতে দেয় না। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে একজন আহামাদি অতিথি একজন আহামাদি আইনজীবীর সততা দেখে মুগ্ধ হয়েছিলেন। আচ্ছা। এটা দেখায় যে পেশাগত অবক্ষয়ের মধ্যেও নৈতিকভাবে দৃঢ় থাকা সম্ভব। তবে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে যার কথা বলা হয়েছে তিনি হলেন স্যার চৌধুরী জাফরুল্লাহ খান। হ্যাঁ, বিংশ শতাব্দীর একজন কিংবদন্তি আইনজীবী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, আবার আন্তর্জাতিক বিচার আদালতেরও প্রেসিডেন্ট ছিলেন। একই ব্যক্তির দুটো পদ পাওয়া এক কথায় অবিশ্বাস্য। আসলেই। ঠিক। আর বার্তাটি তাকে শুধু একজন সফল ব্যক্তি হিসেবে দেখাচ্ছে না, বরং সমস্ত আইনজীবীর জন্য একটা মডেল বা মানদণ্ড হিসেবে তুলে ধরছে। তার জীবনে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, তিনি সবসময় দুর্বল আর নিরপরাধদের অধিকার রক্ষার জন্য লড়েছেন। তার জীবনটা প্রমাণ করে যে আইন পেশা কেবল টাকা বা ক্ষমতার খেলা নয়, এটা পৃথিবীতে শান্তি আর ন্যায়ের বিচার প্রতিষ্ঠার একটা অসাধারণ হাতিয়ার হতে পারে, যদি সদিচ্ছা থাকে। আচ্ছা, ন্যায় বিচারের এই সংকটের বিপরীতে বার্তাটিতে একটি বিকল্প কাঠামোর কথা বলা হয়েছে, যা ইসলামের শিক্ষা থেকে নেওয়া। এখানেই আলোচনাটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। পবিত্র কোরআনের একটা স্বর্ণালী নীতির কথা বলা হয়েছে, সেটা কি? নীতিটা হলো, কোনো জাতি বা গোষ্ঠীর প্রতি তোমার শত্রুতাও যেন তোমাকে অন্যায় করতে প্ররোচিত না করে। এটা তো একটা বৈপ্লবিক ধারণা। অবশ্যই, কারণ আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো শত্রুর সঙ্গে আমরা অবিচার করতে দ্বিধা করি না। কিন্তু এখানে বলা হচ্ছে ন্যায় বিচার হবে পরম বা অ্যাবসলিউট, তোমার অনুভূতি বা সম্পর্কের ওপর এটা নির্ভর করবে না। হুম। এমনকি এর চেয়েও কঠিন একটা কথা বলা আছে, আর তা হলো সত্যের জন্য প্রয়োজনে নিজের বা নিজের বাবা মা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হবে। এটা তো মেনে চলা, মানে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়ানো। খুব কঠিন, কিন্তু ন্যায় বিচারের সর্বোচ্চ মানদণ্ড তো এটাই। বার্তাটি বলছে এই ব্যক্তিগত স্তর থেকে যদি আমরা আন্তর্জাতিক স্তরে যাই তাহলে নীতিটা একই থাকে। যেমন দুটো দেশের মধ্যে বিরোধ হলে অন্য দেশগুলোর দায়িত্ব হল নিরপেক্ষভাবে মধ্যস্থতা করা। কিন্তু এখানেই শেষ নয়, যদি মীমাংসার পর এক পক্ষ চুক্তি ভেঙে
আবার আক্রমণ করে, তাহলে বাকি দেশগুলোর দায়িত্ব হল সবাই মিলে আগ্রাসী পক্ষকে থামানো, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও। মজার ব্যাপার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ কিন্তু ঠিক এই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল। একদম ঠিক এই উদ্দেশ্যেই। কিন্তু সেই উদ্দেশ্য কি পূরণ হয়েছে? বার্তাটি কিন্তু জাতিসংঘের ভূমিকা নিয়ে কোনো রকম দ্বিধা রাখেনি, একেবারে সরাসরি বলছে যে এর ব্যর্থতা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট। এবং প্রতিষ্ঠানটি আমাদের চোখের সামনে ভেঙে পড়ছে। হ্যাঁ, শুধু তাই নয়, এই গোয়েন্দকে আরও জোরালো করতে কানাডার প্রধানমন্ত্রীর একটা কথাও উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, যেখানে জাতিসংঘের মতো সংস্থাগুলো আর প্রাসঙ্গিক থাকছে না। তার মানে দেশগুলো এখন নিজেদের স্বার্থে ছোট ছোট জোট বা ব্লক তৈরি করছে। ঠিক, এটা কিন্তু একটা অংশম বড় কথা। জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কেন এই ব্যর্থতা? জাতিসংঘের মতো একটা সংস্থার এই পরিণতি কেন হলো? বার্তাটি এর কারণ হিসাবে কি বলছে? দুটো মূল কারণের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ভেটো ক্ষমতা। আচ্ছা, বার্তাটিতে এটাকে একটা জন্মগত অন্যায় বা বার্থ ডিফেক্ট বলা হয়েছে, যা শুরু থেকেই শান্তি প্রতিষ্ঠার পথে একটা বড় বাধা, কারণ এর মাধ্যমে মাত্র 5টি দেশ পুরো বিশ্বের সিদ্ধান্তকে আটকে দিতে পারে। যা ন্যায় বিচারের মূল নীতিরই পরিপন্থী। একদম। আর দ্বিতীয় কারণটা আরও জটিল। সেটা হলো অর্থায়ন এবং তার প্রভাব। মানে যারা টাকা দেয় তাদের কথাই শুনতে হয়। সোজা কথায়। হ্যাঁ, বার্তাটির ভাষায় সংস্থার কর্মরা তাদের পে মাস্টার্স বা অর্থ যোগানদাতাদের খুশি রাখতে বাধ্য হন। ভাবুন একবার, জাতিসংঘের একটি সংস্থা কোনো দেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রিপোর্ট করতে চাইছে। কিন্তু সেই দেশটি ওই সংস্থার বাজেটের একটা বড় অংশ যোগান দেয়। ঠিক, তখন সংস্থার ভেতরের কর্মকর্তাদের সততা আর চাকরির মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। ন্যায়বিচার এখানেই প্রাতিষ্ঠানিকভাবে হেরে যায়। তার মানে যারা সৎভাবে কাজ করতে চান তাদের পথটাও সহজ নয়। মোটেই না। বার্তাটিতে এটাও বলা হয়েছে যে অনেক আইনজীবী বা বিচারক যারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়ান তাদের হুমকি দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, এমনকি তাদের ক্যারিয়ার পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়। এটা তো একটা দুষ্ট চক্র। হ্যাঁ, একদিকে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে ভয় আর চাপ। এই চাপের মুখে দাঁড়িয়ে থাকার জন্য বার্তার আহ্বান হল, ভয় যদি পেতেই হয় তাহলে কেবল এক সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকেই ভয় পাওয়া উচিত, আর কাউকে নয়। এখানে নৈতিক সাহসের উপর চূড়ান্ত জোর দেওয়া হয়েছে। একদম। আলোচনার এই পর্যায়ে এসে বার্তাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিচ্ছে, যা আমাদের সবার মনোযোগ দাবি করে। হ্যাঁ। বলা হচ্ছে, আমরা খুব দ্রুত একটা মহাপ্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, যার প্রথম স্ফুলিঙ্গ ইতিমধ্যে জ্বলে উঠেছে। এই সতর্ক বার্তাটা শোনার পর সত্যি একটু থামতে হয়। হ্যাঁ, কারণ এটা কোনো অ্যাবস্ট্র্যাক্ট ধারণা নয়। আমরা এই লক্ষণগুলো চারিদিকে দেখতে পাচ্ছি। বার্তাটি পরিষ্কার বলছে, এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না। এখানে এমন সব অমানবিক অস্ত্র ব্যবহার করা হবে যা একটা শহর বা একটা পুরো জাতিকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এটাকে শুধু একটা ভবিষ্যদ্বাণী হিসেবে দেখলে ভুল হবে। একদম। এটা আসলে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, ন্যায় বিচারের সংকট, আন্তর্জাতিক আইনের অবমাননা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, এই সব কিছুর যৌক্তিক পরিণতি। যখন আলোচনার সব দরজা বন্ধ হয়ে যায় তখন সেই শূন্যস্থান পূরণ করে সংঘাত। তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? বার্তাটিকে শুধু ভয় দেখিয়েই শেষ করে দিয়েছে, নাকি কোনো পথের কথাও বলেছে? না, এখানেই বার্তাটির সবচেয়ে শক্তিশালী দিক। এটি হতাশায় শেষ হয়নি, বরং একটা সুস্পষ্ট পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। কি সেই আহ্বান? আইনজীবী এবং সমমনা মানুষদের, যারা সত্যি পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি চান, তাদের এক হতে বলা হয়েছে। তাদের সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস দেখাতে হবে, শক্তিশালী দেশগুলোর সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হবে। তার মানে এটা একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরির আহ্বান। একদম। এটা কোনো সহজ কাজ নয়, কিন্তু বার্তাটি বলছে এটাই একমাত্র পথ। এবং এই আহ্বানটা শুধু আইনজীবীদের জন্য নয়, আমার মনে হয় এটা বিশ্বের সকল শান্তিকামী মানুষের জন্য। এটা একটা মোবিলাইজিং কল টু অ্যাকশন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? মানে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম আন্তর্জাতিক আইনের বিচার নিয়ে, কিন্তু আলোচনার শেষে মনে হচ্ছে
আজ শুধু আন্তর্জাতিক আইন নয়, বরং খোদ ন্যায় বিচারই কাঠগড়ায় দাঁড়িয়ে। ঠিক তাই। আর মূল রোগটা হল ব্যক্তিগত এবং জাতীয় স্বার্থকে পরম ন্যায় বিচারের ওপরে স্থান দেওয়া। যতক্ষণ আমরা আমার লাভ কি বা আমার দেশের লাভ কি এই চিন্তা থেকে বেরোতে না পারব, ততক্ষণ পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা একটা স্বপ্নই থেকে যাবে। বার্তাটির শেষ আবেদনটি ছিল সিম্পোজিয়ামে উপস্থিত আইনজীবীদের প্রতি। তাদের বলা হয়েছে তারা যেন নিজেদের মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছান এবং ন্যায়বিচার রক্ষার এই সংগ্রামে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন। কারণ তা না হলে চারদিকে সমস্ত লক্ষণ কেবল অকল্পনীয় ধ্বংসের দিকে ইঙ্গিত করছে। এটা একই সাথে একটা ভয়াবহ সতর্কবার্তা এবং একটা আশার আলো বটে। হ্যাঁ, যদি মানুষ সঠিক পদক্ষেপ নিতে রাজি হয় তাহলে হয়তো এই ধ্বংস এড়ানো সম্ভব। বার্তাটি পরিবর্তনের সম্ভাবনাকে নাকচ করে দেয়নি, তবে তার জন্য যে একটা সম্মিলিত এবং সাহসী পদক্ষেপ দরকার সেটার ওপর বারবার জোর দিয়েছে। সবশেষে এই বার্তাটি আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। বার্তাটি জোর দিয়ে বলেছে যে সত্যিকারের ন্যায়বিচারের জন্য কেবল নিজের অধিকার আদায় করাই যথেষ্ট নয়, বরং অন্যের অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। আর এটাই আমাদের আজকের চিন্তার খোরাক। এই স্বার্থপর পৃথিবীতে, যেখানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক দেশ শুধু নিজেদের কথাই ভাবে, সেখানে একজন মানুষ বা একটা দেশ কিভাবে নিজের উদন্তি লাভের ঊর্ধ্বে উঠে তার প্রতিপক্ষের ন্যায্য অধিকারকে অগ্রাধিকার দিতে পারে, এই কঠিন প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আমাদের সবার সম্মিলিত ভবিষ্যতে চাবিকাঠি লুকিয়ে আছে।